ওয়েলকাম টু মাই ক্লাস 10 লাইফ সায়েন্স ক্লাস। আমরা আগের এপিসোডে যেটা পড়েছিলাম জনন রিপ্রোডাকশন চ্যাপ্টারের অঙ্গজ জনন বা ভেজিটেটিভ রিপ্রোডাকশন। আজকে আমাদের মাধ্যমিকের সিলেবাসের অন্তর্গত অযৌন জনন এবং যৌন জননকে হাইলাইট করছি। অযৌন জননের ক্ষেত্রে স্পেশালি আজকে আমি অযৌন জননটাই দেখাচ্ছি। আসেক্সুয়াল রিপ্রোডাকশন দেখো এখানে লেখা আছে, ওপরে জনন বলে হেডিং দেওয়া আছে, নিচে এদিকে আসেক্সুয়াল রিপ্রোডাকশন বা অযৌন জনন এবং ওদিকে লেখা আছে যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন। এবার দেখো এই যে অযৌন জনন বা যৌন জননের ক্ষেত্রে আমরা মেন যে জিনিসগুলোর উল্লেখ করব সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ আসেক্সুয়াল অ্যান্ড সেক্সুয়াল রিপ্রোডাকশন which occur in different organism, মানে বিভিন্ন জীবদের মধ্যে, অর্থাৎ সেটা কি উদ্ভিদ কি প্রাণী, বিভিন্ন জীবদের মধ্যে অযৌন জননের প্রকারভেদ দেখা যায়, আবার যৌন জননেরও প্রকারভেদ দেখা যায়, মোড অফ রিপ্রোডাকশনের ভ্যারিয়েশন দেখা যায়। আমরা যে জায়গাটা চলে আসছি এখন, এই যে অযৌন জনন বা আসেক্সুয়াল রিপ্রোডাকশন, তার মধ্যে দেখো বিভিন্ন ভাগ করা আছে, কিন্তু ভাগগুলো পড়ার আগে আমাদের সর্বাগ্রে যেটা জানতে হবে, at first we have to know what is asexual reproduction or define asexual reproduction, মানে অযৌন জনন বলতে কি বোঝো এটা আগে জানতে হবে। তাহলে এটা এমন একটা জনন প্রক্রিয়া অবশ্যই অঙ্গজ জনন থেকে আলাদা, তার মানে জনিত্রী বা মাতৃদেহ থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে নতুন যে জীব সৃষ্টি হয় সেরকম টাইপের হবে না, আবার যৌন জননের থেকেও আলাদা। আমরা দেখব যৌন জননের ক্ষেত্রে মেনলি একক যেটা, সেটা কি না গ্যামেট। সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে একক হচ্ছে গ্যামেট, whereas অযৌন জননের ক্ষেত্রে এককটা কি না রেণু। এই পদ্ধতিতে রেণু উৎপাদন হয়। মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে রেণু মাতৃকোষ থেকে যে রেণু উৎপন্ন হয়, অর্থাৎ ডিপ্লয়েড সেল থেকে যে হ্যাপ্লয়েড রেণু বা স্পোর উৎপন্ন হয়, সেই প্রক্রিয়াকে বলা হয় স্পোরিউলেশন। দ্য প্রসেস থ্রু উইচ spore mother cell generate spores, haploid spores from the diploid cell is called by sporulation, the process of spore formation বা রেণু উৎপাদনের পদ্ধতিকে বলা হয় স্পোরুলেশন। তো যাই হোক, এই যে অযৌন জনন, এই অযৌন জননের একক হচ্ছে রেণু বা স্পোর। অযৌন জনন কাকে বলে যদি বলতে হয়, তাহলে আমরা কিভাবে বলবো? নিশ্চয়ই ওই অঙ্গজ জনন আর যৌন জননের থেকে আলাদা হবে, সংজ্ঞার মধ্যেও তার ছাপটা থাকবে, অর্থাৎ যে নির্দিষ্ট জনন প্রক্রিয়ায় গ্যামেট উৎপাদন ছাড়া, গ্যামেট উৎপাদন ছাড়া মানে যৌন জনন ছাড়া, গ্যামেট উৎপাদন ছাড়া জনিত্রী জীবের দেহকোষ, মানে সেটা অবশ্যই স্পোর মাদার সেল বা রেণু মাতৃকোষ, দেহকোষ বিভাজিত হয়ে বা অথবা রেণু তৈরির মাধ্যমে অপত্য জীব সৃষ্টি হচ্ছে। অর্থাৎ ধরা যাক এটা হচ্ছে 2n একটা ডিপ্লয়েড স্পোর মাদার সেল, সেখান থেকে হ্যাপ্লয়েড তৈরি হলো nn, অর্থাৎ আমরা কি বলতে পারি যে দেহ মাতৃকোষ তথা এখানে রেণু মাতৃকোষ থেকে কি হচ্ছে না হ্যাপ্লয়েড রেণু উৎপন্ন হচ্ছে। এটা অবশ্যই এই রেণু এই অযৌন জননের সাহায্যকারী একক হিসাবে কাজ করে। তাহলে দ্য রিপ্রোডাক্টিভ প্রসেস থ্রু উইচ only spores are participate to produce offspring or daughter cell without of gamete production is called by asexual reproduction. তোমাদের বইতেও দেখবে নিশ্চয়ই লেখা আছে আসেক্সুয়াল রিপ্রোডাকশনের ডেফিনিশন অবশ্যই দেওয়া থাকবে, এবং স্পোরুলেশন বা স্পোর ফর্মেশন সেটাও উল্লেখ করা থাকবে। সেখান থেকে তোমরা অযৌন জনন বা আসেক্সুয়াল রিপ্রোডাকশন ডেফিনিশনটা এবং অযৌন জননের যে বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক অফ আসেক্সুয়াল রিপ্রোডাকশন সেটাও পেয়ে যাবে, অর্থাৎ প্রোডাকশন অফ অফস্প্রিং বাই এ সিঙ্গল প্যারেন্ট উইদাউট ফর্মেশন এন্ড ফিউশন অফ গ্যামেটস। এখানেও কিন্তু জনিত্রী মাতৃকোষটা সিঙ্গেল বা প্যারেন্টাল অর্গানিজমটা সিঙ্গেল, আনলাইক অফ ভেজিটেটিভ রিপ্রোডাকশন বা অঙ্গজ জননের ক্ষেত্রে যেরকম হয়। অর্থাৎ এক্ষেত্রে একটি মাত্র জনিত্রী জীবের দেহকোষ বিভাজিত হয়ে বা রেণু তৈরির মাধ্যমে নতুন করে অপত্য কোষ বা অপত্য জীব সৃষ্টি হচ্ছে। এইবার চলে আসি আমরা অযৌন জননের বিভিন্ন প্রকার। প্রথমেই দেখো বিভাজন, ইংলিশে তাকে বলা হয় ফিশন। এই যে ফিশনের ব্যাপারটা কি, দুটো টাইপের হয়। দেখো মেনলি ওই ময়দা বা আটার লেচি যেরকমভাবে কেটে দেওয়া হয় ঠিক সেরকমভাবে দ্বিবিভাজন। হায়ার ক্লাসে পড়বে অনেক ধরনের বিভাজন হয়, দ্বিবিভাজন, সরল আবার সরল দ্বিবিভাজন, অনুদৈর্ঘ্য বিভাজন, অনুপ্রস্থ বিভাজন, অর্থাৎ ট্রান্সভার্স, হরাইজন্টাল বা ভার্টিক্যাল,
এখানে বহু বিভাজন আছে, মাল্টিপল ফিশন আছে, এটা হচ্ছে বাইনারি ফিশন, এটা হচ্ছে মাল্টিপল ফিশন, এটা হচ্ছে দ্বিবিভাজন, এটা হচ্ছে বহু বিভাজন। দেখো তলায় আমি লিখে রেখেছি অ্যামিবা বা ব্যাকটেরিয়া। সাপোজ আমরা দেখব যে এখানে একটা ব্যাকটেরিয়ার দেহ যদি আমি আঁকি এইরকম ভাবে, একটা ব্যাকটেরিয়ার দেহের মধ্যে কি থাকবে না, তার দেহে জেনেটিক মেটেরিয়াল থাকবে। ব্যাকটেরিয়ার দেহে কোষ প্রাচীর থাকবে এবং জেনেটিক মেটেরিয়াল থাকবে। জেনেটিক মেটেরিয়ালটা কি ব্যাকটেরিয়াতে না, নিউক্লিয়য়েড, প্রিমিটিভ টাইপ অফ ডিএনএ। এই ব্যাকটেরিয়াটার দেহই দেখবো আমরা আস্তে আস্তে কি হবে, ব্যাকটেরিয়া অবশ্যই মনেরা গ্রুপের মধ্যে পড়ে এবং নিম্ন শ্রেণীর মাইক্রো অর্গানিজম। সেক্ষেত্রে আমরা দেখব ঠিক এইরকমভাবে আস্তে আস্তে দুটি অপত্য ব্যাকটেরিয়ার সৃষ্টি হবে, যার মধ্যে দেখব নিউক্লিয়য়েড পার্টটাও কপিড হচ্ছে। সুতরাং আমরা দেখলাম এইভাবে কি হচ্ছে, ব্যাকটেরিয়া বিভাজিত হচ্ছে। আবার অ্যামিবা, আমরা জানি অ্যামিবার দেহটা কীরকম দেখতে হয়, ইরেগুলার শেপ এরকম দেখতে হয়। অ্যামিবার দেহের মধ্যে কি আছে না, নিউক্লিয়াস আছে। এই নিউক্লিয়াসটা ইউক্যারিওটিক কোষ অবশ্যই, এবং নিউক্লিয়াসটা বিভাজিত হবে। কিভাবে বিভাজিত হবে, এটা এরকম হবে, ডাম্বেল আকৃতির তৈরি হবে নিউক্লিয়াসটা। তার পরবর্তী স্টেপে কী হবে, অর্থাৎ প্রথম স্টেপে আমরা দেখলাম এটা এই হলো, তার পরবর্তী স্টেপে গিয়ে যেটা দাঁড়াবে এখানে একটা পৃথক নিউক্লিয়াস, এখানে একটা পৃথক নিউক্লিয়াস। সুতরাং দেখতেই পাচ্ছ যে কিভাবে নিউক্লিয়াসটা ভেঙে যাচ্ছে। এবং আমরা এখান থেকে পরিষ্কারভাবে একটা কথা বলতে পারি যে এই যে আস্তে আস্তে দ্বিখণ্ডিত হয়ে যাওয়া, এটাই কিন্তু দ্বিবিভাজনের সবচেয়ে ক্লাসিক্যাল এক্সাম্পল। ইউগ্লিনা বলো, ইউগ্লিনার ক্ষেত্রে যেমন অনুদৈর্ঘ্য বিভাজন হয়। ইউগ্লিনাটা দেখতে কীরকম, এইরকম দেখতে। ইউগ্লিনাটা এরকম ফ্ল্যাজেলেটেড অর্গান থাকে, মাঝপথ থেকে আস্তে আস্তে এটা ভেঙে যেতে শুরু করে, আস্তে আস্তে এটা দ্বিখণ্ডিত হয়ে যায়, অনুদৈর্ঘ্যভাবে লংজিটিউডালি এটা দুটো অপত্য সৃষ্টি করে। আবার ধরো আমরা বলতে পারবো যে দ্বিবিভাজনের প্রক্রিয়া অ্যামিবা, এন্টামিবা এরা ওরকমভাবে বিভাজিত হয়। যদিও এন্টামিবা বা প্লাজমোডিয়ামের ক্ষেত্রে মেনলি আমরা দেখবো এই প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়াম কি, ওই যে ম্যালেরিয়া রোগের জীবাণু, যেটা স্ত্রী অ্যানোফিলিস মশকির দ্বারা বাহিত হয়ে আমাদের দেহে ম্যালেরিয়া রোগের সংক্রমণ ঘটায়। এই প্লাজমোডিয়ামের ক্ষেত্রে আমরা দেখব যখন আরবিসির মধ্যে থাকবে বা যখন আমাদের রক্তের মধ্যে থাকবে, তখন তাদের অনেক ধরনের দেহজ পরিবর্তন হবে। মেনলি বহু বিভাজন পদ্ধতিতে বা আমরা ওপ্যালিনার ক্ষেত্রে দেখব প্লাজমোটমি পদ্ধতিতে সে বিভাজিত হচ্ছে। এবং এই যে প্লাজমোডিয়ামের ক্ষেত্রে আমরা যে দেখতে পাই, এটা মেনলি প্রথমে থাকে হচ্ছে কোন দশায় না, যখন রক্তের মধ্যে ঢোকে তখন হচ্ছে এটা মেরু মানে মাকু আকৃতির দেখতে হয়, স্পিন্ডেল শেপ দেখতে হয়। এই স্পিন্ডেল শেপ থেকে আস্তে আস্তে কী হয়, তারা গোলাকার শেপ নেয়। যখন স্পিন্ডেল শেপে থাকে তখন তাকে বলা হয় স্পোরোজয়েড, এইরকমভাবে থাকে তখন। তারপরে আস্তে আস্তে প্লাজমোডিয়ামটাই এরকম গোল দশার রূপান্তরিত হয়, এইটাকে বলা হয় সাইজন স্টেপ। এবং সাইজন স্টেপ যেভাবে রূপান্তরিত হয় এবং সেখান থেকে মেরোজয়েড স্টেজে যায়, সেটাকে বলা হয় সাইজোগনি। অর্থাৎ আমরা বলতে পারি প্লাজমোডিয়ামের যে সাইজন দশা, যেটা এই যে গোল আকৃতি, এর মধ্যে কী হয়, বহু নিউক্লিয়াস থাকে, অনেকগুলো নিউক্লিয়াস আস্তে আস্তে কীভাবে না প্লাজমা দ্বারা পরিবৃত থাকে। এইগুলোই আস্তে আস্তে আলাদা আলাদাভাবে অপত্য কোষ হিসাবে সৃষ্টি হয়। অর্থাৎ এটা কিছুটা সাইটোপ্লাজম নিয়ে তৈরি হলো, এটা আবার আর একটা কিছুটা সাইটোপ্লাজম, এটা সাইটোপ্লাজম নিয়ে, এরকমভাবে প্রচুর কী হয় না প্লাজমোডিয়ামের সৃষ্টি হয়। এরকম প্রচুর প্লাজমোডিয়ামের সৃষ্টি হয়, যেগুলোর মধ্যে নিউক্লিয়াস সমন্বিত প্লাজমোডিয়াম। তাহলে বহু বিভাজন অর্থাৎ ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াস বিভাজনের দ্বারা আমরা দেখতে পারলাম প্রথমে যেটা সাইজন দশায় ছিল, সেই সাইজন দশা থেকে তারপর নিউক্লিয়াসটা বারবার বিভাজিত হয়ে অসংখ্য মেরোজয়েড, এবং মেরোজয়েডের পরে সেখান থেকে অসংখ্য সাইজোগনি। অর্থাৎ সাইজোগনি বলতেই আমরা বললাম যে সাইজন থেকে যে মেরোজয়েড প্রক্রিয়া রূপান্তর হচ্ছে, অর্থাৎ যেখানে রক্তের মধ্যে বেশি থাকছে আস্তে আস্তে সেই মেরোজয়েডগুলো লিভারের মধ্যে ঢুকছে, সেই মেরোজয়েডগুলো পরিবর্তিত হয়ে এনসিসমেন্ট হয়ে আস্তে আস্তে লিভারের মধ্যে ঢুকছে। এটাকেই বলছি সাইজোগনি স্টেজ। এরপরে আমরা যে জায়গাটা চলে আসছি সেটা হচ্ছে কোরকোদ্গম।
নিশ্চয়ই দেখতে পাচ্ছ কোরকোদ্গম লেখা আছে, কোরকোদ্গমের ইংরেজি হচ্ছে বডি, ইংলিশটা হচ্ছে বডি। তাহলে একদিকে দেখলাম আমরা দ্বিবিভাজন বা বাইনারি ফিশন, আর অন্যদিকে কি দেখছি না মাল্টিপল ফিশন, এটা হচ্ছে বিভাজনের আন্ডারে চললো। এবার কোরকোদ্গম বা বাডির মধ্যে আমি লিখে দিচ্ছি কি কি আমরা দেখতে পাবো। আমার স্নেহের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি যে এই জায়গাটা তোমরা অবশ্যই খেয়াল করবে মাই ডিয়ার স্টুডেন্টস। এই যে উদ্ভিদ এবং প্রাণী, উদ্ভিদ ও কোরকোদ্গম, উদ্ভিদ বলতে এখানে স্পেশালি উদ্ভিদ বলাটা ভুল, বরং আমি রাদার এটাকে ছত্রাক বলে অভিহিত করলে তোমাদের আরো বেশি সুবিধা হবে, অর্থাৎ ফাঙ্গাস। এককোষী ছত্রাক হিসাবে আমরা ইস্টের নামকরণ করব। ছত্রাক কোরকোদ্গম প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। আর প্রাণীর রেসপেক্টে আমরা দেখব হাইড্রা। কোরকোদ্গম প্রক্রিয়ায় এই যে ইস্ট বা ইস্টের যে কোরকোদ্গম প্রক্রিয়া সম্পন্ন হয় সেটা কিভাবে সম্পন্ন হয় দেখো। এইটা হচ্ছে একটা ইস্টের বডি, যার এই মাদার বডি থেকে এরকম কোরকের সৃষ্টি হচ্ছে। আবার এর থেকে ছদ্ম মাইসেলিয়ামও সৃষ্টি হয়, এরকমভাবে সৃষ্টি হয় ছদ্ম মাইসেলিয়াম। এর ভেতরে কি থাকে? এর ভেতরে নিউক্লিয়াস থাকে। কোরক গঠন মানে হচ্ছে এই যে একটা স্কার তৈরি হচ্ছে বা ক্ষত তৈরি হচ্ছে, সেখান থেকে একটা বার্ড, এটাই আস্তে করে কেটে গিয়ে আবার নতুনভাবে এখান থেকে কেটে যায় এবং নতুন এককোষী আবার ছত্রাকের সৃষ্টি করতে পারে। ধরা যাক এখান থেকে আবার নতুন এককোষী ছত্রাক। এগুলো সব হচ্ছে মনে রাখবে ইউনিসেলুলার অর্গানিজম। এই ইউনিসেলুলার অর্গানিজমের ক্ষেত্রে অবশ্যই আমরা বলতে পারি ছত্রাকের নাম বলতে পারি ফাঙ্গাসের মধ্যে দেখো বহুকোষী ছত্রাক আছে। এককোষী ছত্রাকের বহুকোষী ছত্রাকের মধ্যে পেনিসিলিয়াম বা স্পোরিউলেশন পদ্ধতিতে বংশ বিস্তার করে, সেটাও আসেক্সুয়াল রিপ্রোডাক্টিভ মোড। কিন্তু আমরা যেটা এখন করছি যে ছত্রাকের ক্ষেত্রে ফাঙ্গাস, এককোষী ছত্রাকের ক্ষেত্রে আমরা দেখব কোরকের মাধ্যমে বংশ বিস্তার করে। এবং এই যে ক্ষুদ্র কোরকগুলো যে তৈরি হচ্ছে, এইগুলো উপযুক্ত পরিবেশ বা অনুকূল পরিবেশ পেলে কি হবে, মাতৃদেহ থেকে বা মাদার বডি থেকে সেপারেট হয়ে যাবে এবং মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে আবার নতুন ইস্ট হিসাবে পরিগণিত হবে। কখনো কখনো ইস্টে দেখা যায় কোরকটি বারবার বিভাজিত হচ্ছে, এবং আমি বলছিলাম এরকম বারবার বিভাজিত যদি কোরক সৃষ্টি করে একটা শৃঙ্খল তৈরি করে, তবে তাকে বলা হয় ছদ্ম মাইসেলিয়াম বলা হয় বা সিউডোমাইসেলিয়াম বলা হয়। কিন্তু এই যে কোরক যখন মানে ছত্রাকের বা এই যে ধরো ইস্টের স্যাকারোমাইসিস সেরিফিসি, যার বিজ্ঞানসম্মত নাম, এই স্যাকারোমাইসিস সেরিফিসি যখন অনুকূল পরিবেশ পায় বা ফেভারেবল কন্ডিশন পায়, তখন কি করে না র্যান্ডাম বিভাজিত হতে থাকে। এই যে অনুকূল পরিবেশে উপযুক্ত খাদ্য সম্ভারের উপস্থিতিতে বা উপযুক্ত খাদ্য সম্ভার পেলে তারা র্যান্ডাম যে ডিভাইড করে যাচ্ছে, এই অবস্থাটাকে বলা হয় টরুলা দশা বা টরুলা স্টেজ। অর্থাৎ অনুকূল পরিবেশে যখন ইস্টের কোরকটি বারংবার বিভাজিত হয়। একইভাবে আমরা দেখব হাইড্রার ক্ষেত্রে, হাইড্রার দেহ আমরা জানি কিরকম, এরকম টেন্টাকলস থাকে উপর দিকে, এই দিকটা স্টোমোডিয়াম বা মাউথ পার্ট থাকে, আর সাথে এরকম গাছের মতো আবার সাইডে কোরক তৈরি হয় যেখানে শিশু হাইড্রাগুলো জন্ম। তাহলে এই যে ধরো সাইডে যেরকম এরকম দেখালাম যে হাইড্রার ক্ষেত্রে, হাইড্রা ভালগারিসের ক্ষেত্রে নির্দিষ্ট একটা সাবস্ট্রেটের উপর কী করছে, হাইড্রা বসে আছে, নিডারিয়া গ্রুপের মধ্যে পড়ছে, পলিপ দশা, পলিপ স্টেজ দেখা যাচ্ছে। এই যে শাখা প্রশাখা বিন্যস্ত হয়ে আছে, এই শাখা প্রশাখা বিন্যস্ত মানে ঠিক এরকম জায়গা থেকে কি হচ্ছে, নতুন করে আবার শিশু হাইড্রা বা বেবি হাইড্রা পার্চুলেট করছে। এখান থেকে আমরা বলতে পারি অফস্প্রিং প্রডিউস করছে। সুতরাং হাইড্রা দেহের বাইরের দিকে কোরক সৃষ্টি করছে এবং কোরকের বৃদ্ধি হলে কোরকের মুখচ্ছিদ্র এবং তাকে বেষ্টন করে কোষিকাও সৃষ্টি হচ্ছে। অর্থাৎ টেন্টাকলস আর ফর্মড ডিউরিং দিস সারাউন্ডিং দিস স্টোমোডিয়াম পার্ট, এই জায়গাটা বা এইখানে, এবং কোরকটি মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে অপত্য হাইড্রা সৃষ্টি করতে প্রস্তুত হয়। সুতরাং এই হাইড্রা প্রাণীদের মধ্যে পড়ে এবং অবশ্যই সেটা কোরকোদ্গম প্রক্রিয়া বংশ বিস্তার করে। এখান থেকে বার্ডিং হয়, বার্ড ফর্মেশনের মাধ্যমে এটা আলাদা হয়, আবার নতুন হাইড্রা জন্মাতে শুরু করে। এবার আমরা চলে আসছি কি, এবার আমরা চলে আসছি খন্ডিবাহন বা স্পাইরোগাইড। আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখি স্পাইরোগাইডার ফিগারটা, তাহলে আমরা কতগুলো স্ট্রাকচার আমরা পরিষ্কার বুঝতে পারব। ভিতর দিক থেকে এটা হচ্ছে ল্যাডার লাইক স্ট্রাকচার বা মইয়ের মতো স্ট্রাকচার, যে মইয়ের মতো স্ট্রাকচারের মধ্যে আলাদা আলাদা এরকম খণ্ডাংশযুক্ত স্ট্রাকচার আছে, যার মধ্যে বিভিন্ন সেল অর্গানেলগুলো আছে, এরকমভাবে আছে। বেসিক্যালি এটা মইয়ের মতো স্ট্রাকচার এবং মাঝখান থেকে এরকমভাবে ভাগ হয়ে যেতে পারে।
এইরকমভাবে ভাগ হয়ে নতুন নতুন আবার স্পাইরোগাইরা তৈরি করতে পারে। এই যে এক একটা হচ্ছে অপত্য স্পাইরোগাইরা হিসেবে বা নিউ অফস্প্রিং হিসাবে ট্রিটেড হয়। স্পাইরোগাইরা মেনলি একটা শৈবালের মধ্যে পড়ে, অ্যালগির মধ্যে পড়ে, সেহেতু জলজ অ্যালগি বা অ্যাকোয়াটিক অ্যালগি, সূত্রাকার দেহ, এবং কোনো একটা আঘাতজনিত কারণে বা ধরো একটা টোকা মারলো, সে ফ্র্যাগমেন্টেড হয়ে যায় এবং সেটা আলাদা আলাদাভাবে ভেঙে যায়। আমরা আবার স্পঞ্জের ক্ষেত্রে দেখবো যেটা পরিফেরা, সেটা প্রাণীদের ক্ষেত্রে এরাও কিন্তু খণ্ডিভবন প্রক্রিয়ার বংশ বিস্তার করে। স্পঞ্জের ক্ষেত্রে যেমন দেখবো, ধরো স্পঞ্জের দেহের গায়ে এরকম অস্টিয়া থাকে, উপর দিকে থাকে অস্টিউলাম, এরকম থাকে। যাই হোক, তো এরাও কিন্তু দেখা যায় যে অনেক সময় উপযুক্ত পরিবেশে ফ্র্যাগমেন্টেড হয়। সুতরাং স্পাইরোগাইরা কিন্তু আমরা দেখলাম যে এই মোয়ের মতো স্ট্রাকচারটা ভেতর দিকে যে বিভিন্ন এই যে এর ভেতর দিকে কি থাকে, যেহেতু শৈবাল তাই এর ভেতর দিকে ক্লোরোপ্লাস্টিড আছে। একটা উদ্ভিদ কোষে যে যে সেল অর্গানগুলো থাকবার কথা, অর্থাৎ ধরো মাইটোকন্ড্রিয়া বলো, গলগি বডিজ বলো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলো, এগুলো সবই আছে। এর মাঝখান থেকে যে ভাগগুলো হয়ে গেল, এই ভাগগুলোকে কি বলা হয়? এই ভাগগুলোকে বলা হয় সেপ্টা। এবং এর ক্ষেত্রে আমরা দেখবো যে ফিতাকৃতি যে ভেতরে নিউক্লিয়াসগুলো থাকে, সেই নিউক্লিয়াসগুলো আলাদা আলাদা হয়ে যায়, এক একটা আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এটা লম্বা একটা সূত্রাকার দেহ ছিল, এইগুলো আলাদা আলাদা হয়ে যাচ্ছে, মানে একটা ইউনিট হিসেবে ট্রিটেড হচ্ছে। তাহলে এটা হচ্ছে স্পাইরোগাইটার জনক, যেটা ফ্র্যাগমেন্টেড প্রক্রিয়া অর্থাৎ খণ্ডিভবন প্রক্রিয়া আসছে, অর্থাৎ খণ্ডিভবন প্রক্রিয়া তার বংশ বিস্তার করছে। এরপর আমরা চলে যাচ্ছি কোথায় না, রেণু উৎপাদন। রেণু উৎপাদনের মধ্যে আমরা দেখব যে স্পোরুলেশন পদ্ধতিতে দেখো লেখা আছে ছত্রাক আছে, ডায়াপ্টেরিস আছে। ডায়াপ্টেরিস কিন্তু ফাঙ্গাস, টেরিডোফাইট গ্রুপের মধ্যে পড়ছে, আর ছত্রাক কিন্তু ফাঙ্গাস। তাহলে আমরা এটা বলতেই পারি যে একটা ছত্রাক, সেখানে ছত্রাকের মধ্যে আবার ভাগ আছে, ছত্রাকের রেণুর মধ্যে। যেমন আমি বলতে পারি অ্যাপ্লানোস্পোর বা জুস্পোর। জুস্পোরগুলো কি না, মোটাইল ইন নেচার, অর্থাৎ সেখান থেকে আমরা দেখতে পাবো যে চলনে সক্ষম। তলা থেকে বুঝতেই পারছো প্রচুর অনুসূত্র, এবং অনুসূত্র থেকে আমরা বলতে পারি একত্রে অনেকগুলো অনুসূত্র আছে, মানে সেইগুলোকে আমরা অনুসূত্র হাইফিগুলোকে কি বলতে পারি, মাইসেলিয়াম। এবার দেখো ওপর দিকেও ছত্রাকের, এটা ধরো এরকমভাবে কলিউমেলা আছে, ওপর দিকে স্পোরোপ্লাজম আছে, যেখান থেকে স্পোর মাদার সেলগুলো উৎপত্তি লাভ করছে। কলিউমেলা অবশ্যই সাপোর্টিভ স্ট্রাকচার। ভেতরে কি আছে, এইটাকে বলতে পারি আমরা স্পোরাঞ্জিওফোর। এটা একটা ছত্রাকের দেহ, এবং নিচের দিকে অবশ্যই এরকমভাবে আমরা বলতে পারি স্টোলনের পার্ট দেখা যাচ্ছে। এই স্পোরাঞ্জিয়াম থেকে, অর্থাৎ এই যে এরকম স্পোর মাদার সেলগুলো যেখান থেকে উৎপন্ন হচ্ছে, সেখান থেকে মেনলি স্পোর উৎপন্ন হয়। তার মানে স্পোরাঞ্জিয়ামটা মানে হচ্ছে স্যাক লাইক স্ট্রাকচার ফ্রম হুইচ স্পোরস আর ডিসপার্সড। মানে এই স্পোরাঞ্জিয়াম বা রেণুস্থলী থেকে রেণু মাতৃকোষ উৎপন্ন হয়, এবং এই রেণু মাতৃকোষ থেকে মিওসিস প্রক্রিয়ায় রেণু উৎপাদন হয়। সুতরাং ছত্রাকের ক্ষেত্রে এই রাইজোপাস, স্টোলোনিফার বলো বা মিউকর বলো, এদের ক্ষেত্রে এই ধরনের চলনে অক্ষম দেখা যায়, মানে রেণু দেখা যায়। তাহলে সেগুলোকে আমরা কি বলবো, অ্যাপ্ল্যানোস্পোর। তাহলে রেণু উৎপাদনের ক্ষেত্রে আমরা দেখলাম অ্যাপ্ল্যানোস্পোর আর জুস্পোর আলাদা আলাদা আছে। যেমন আমি যদি বলি পেনিসিলিয়াম, তাহলে পেনিসিলিয়াম আবার কনিডিয়ার সাহায্যে বংশ বিস্তার করতে পারে। পেনিসিলিয়াম যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো সহজেই এর ওপরে এরকম পুঁতির দানার মতো এরকম অনেক বিডের স্ট্রাকচার দেখা যায়, যেগুলোকে মেনলি কি বলে হচ্ছে কনিডিয়া। এটাও এক ধরনের ছত্রাক, অবশ্যই বহুকোষী ছত্রাক বা মাল্টিসেলুলার ফাঙ্গাল বডি। তলার দিকে ঠিক একইভাবে ওই অনুসূত্র আছে। পেনিসিলিয়াম নোটেটাম, পেনিসিলিয়াম নোটেটাম থেকে আমরা জানি পেনিসিলিন তৈরি হয়, যেটা আলেকজান্ডার ফ্লেমিং প্রথম ইন্ট্রোডিউস করেছিলেন।
তাহলে যাই হোক মিউকর রাইজোমাস এইগুলোর ক্ষেত্রে স্পোরাঞ্জিও রেণুর সাহায্যে অযৌন জনন সম্পন্ন হয় এবং মিউকরের ক্ষেত্রে আমরা দেখবো যে হাইফার অগ্রভাগে রেণুস্থলী গঠিত হয় এবং রেণুস্থলীর মধ্যে অসংখ্য রেণু সৃষ্টি হয় আর অনুকূল পরিবেশে এই রেণুস্থলী বিদীর্ণ হলে রেণুগুলি ছড়িয়ে পড়ে এবং অঙ্কুরিত হয়ে অপত্য মিউকর সৃষ্টি করে। মসের ক্ষেত্রে আমরা দেখব অর্থাৎ ব্রায়োফাইটা তাদের ক্ষেত্রেও রেণুস্থলীতে রেণু উৎপন্ন হয়। এছাড়া জায়োপটেরিস বা ধরো আমরা বলতে পারি যে টেরিফাইট বা ফার্ন গাছের ক্ষেত্রেও আমরা দেখব যে দু রকমের রেণু হয়, অ্যাপ্লানোস্পোর এবং জুস্পোর উদ্ভিদের ক্ষেত্রে। ফানের যদি আমরা পাতাটা দেখি এরকম যদি একটা ধরো আমি ওপর দিকে আরো ভালো করে এঁকে দিচ্ছি, ধরো এই যে ফার্ন গাছের যে পাতার ডর্সোভেন্ট্রাল সাইডে বা পৃষ্ঠ দিকে আমরা দেখব কি না কতগুলো থলিবদ্ধ অংশ, এরকমভাবে থলিবদ্ধ, এগুলো বাদামি কালারের অংশ হয় এরকম, এগুলোকে কি বলা হয় সোরাস, থলিবদ্ধ বা স্যাক লাইক স্ট্রাকচার, এগুলোকে বলা হয় সোরাস। এগুলো পাতাটাকে উল্টো দিকে পিছন দিকে পৃষ্ঠ দিকে ডর্সাল দিকে আমরা এরকম থলিবদ্ধ বা স্যাক লাইক স্ট্রাকচার দেখতে পাবো, সেগুলোকে মেনলি কি বলা হয় না সোরাস। এই সোরাস বা রেণুস্থলীর মধ্যে কি থাকে না রেণু উৎপন্ন হয় এবং আমরা দেখতে পাবো যে ফার্ন গাছের ক্ষেত্রে আমরা জনুক্রম ফার্ন গাছে পড়ব, সেক্ষেত্রে আমরা দেখব যে রেণুস্থলীতে এই এইগুলোকে স্পোরাঞ্জিয়াম হিসেবে ধরা যেতে পারে উদ্ভিদের ক্ষেত্রে। অর্থাৎ আমরা বলতে পারি যে এর মধ্যে থেকে কি হচ্ছে না রেণুস্থলী থেকে রেণু উৎপন্ন হচ্ছে এবং এই রেণুস্থলী থেকে উৎপন্ন রেণুগুলো কি করছে ওই মিওসিস প্রক্রিয়া উৎপন্ন হচ্ছে এবং নতুন করে আবার এই রেণু থেকেই উদ্ভিদের সৃষ্টি হচ্ছে। আমরা দেখব ফার্ন গাছের ক্ষেত্রে জনুক্রম বা অল্টারনেট অফ জেনারেশনের ক্ষেত্রে একবার হচ্ছে হ্যাপ্লোবায়োন্টিক এবং আরেকবার হচ্ছে ডিপ্লোয়েড বা হ্যাপ্লয়েড দশা এবং আরেকবার হচ্ছে ডিপ্লয়েড দশা, এরকম দুটো দশার পর্যায়ক্রমিক আবর্তন ঘটবে, লাইফ সাইকেলের মধ্যে অল্টারনেশন হবে। লিঙ্গধর উদ্ভিদ এবং রেণুধর উদ্ভিদ আমরা সেটা দেখতেই পাবো। লিঙ্গধর উদ্ভিদের ক্ষেত্রে হ্যাপ্লয়েড দশাটা চলবে এবং রেণুধর উদ্ভিদের ক্ষেত্রে অবশ্যই ডিপ্লয়েড দশা চলবে, যেখান থেকে ওই স্পোর মাদার সেল থেকে স্পোরিউলেশনের মাধ্যমে স্পোর তৈরি হয়। সুতরাং আমরা এটা বলতে পারি যে এই যে রেণুস্থলীগুলি রেণুপত্রে, ধরো রেণুপত্রে বলতে এখানে ওই মাইক্রোস্পোরেঞ্জিয়াম মেগাস্পোরেঞ্জিয়ামের যে ব্যাপারগুলো আছে, মাইক্রোস্পোরোফিল মেগাস্পোরোফিল, সেক্ষেত্রে নিম্নতলে এই শিরার কক্ষে উৎপন্ন হচ্ছে বেশ কিছু রেণুস্থলী গুচ্ছ, যেগুলোকে বলছি সোরাস। অনেকগুলি রেণুস্থলী গুচ্ছকে বা অনেকগুলো স্যাক লাইক স্ট্রাকচার এর মধ্যে থাকছে। প্রত্যেকটা স্যাক লাইক স্ট্রাকচার থেকে কি উৎপন্ন হচ্ছে রেণুস্থলী উৎপন্ন হচ্ছে, স্পোরাঞ্জিয়াম থেকে কি উৎপন্ন হচ্ছে স্পোর মাদার সেল এবং সেই স্পোর মাদার সেল আবার কি হচ্ছে যখন স্পোর জার্মিনেট করাচ্ছে অর্থাৎ লিঙ্গধর জন্য বা আমরা বলতে পারি হ্যাপ্লয়েড দশার সূত্রপাত ঘটাচ্ছে। সুতরাং এইগুলো আমরা বলতেই পারি যে স্পোরিউলেশনের মাধ্যমে হয়। ছত্রাক মস এইগুলোর বেশ কিছু ক্ষেত্রে আবার জুস্পোর দেখা যায়, যেমন ইউলোথ্রিক্স বলো বা এইগুলোর ক্ষেত্রে আবার জুস্পোর দেখা যায়, চলরেণু বা জুস্পোর দেখা যায়। অচলরেণু বা অ্যাপ্লানোস্পোর দেখা যায় কাদের ক্ষেত্রে না এইরকম ধরো মিউকরের ক্ষেত্রে অ্যাপ্লানোস্পোর দেখা যায়। তো এরপরে যে পার্টটা আমরা চলে আসছি সেটা হচ্ছে প্ল্যানেরিয়া। প্ল্যানেরিয়ার দেহটা কিরম দেখতে হয়, প্ল্যানেরিয়ার দেহটা খানিকটা এইরকম দেখতে হয়, এটাকে কি বলে চ্যাপ্টা কৃমি। এই চ্যাপ্টা কৃমির দেহটা এরকম দেখতে হয় এবং প্ল্যানেরিয়া নিজের মতো করে এরকমভাবে বিভাজিত হয়ে যায়। তার স্পন্টেনিয়াস ওয়েতে এই প্ল্যানেরিয়ার পুনরুৎপাদন, এইগুলো আলাদা হয়ে যাওয়ার পর আবার নতুন করে রিঅ্যাসেম্বলিং হয়, আবার এখান থেকে নতুনভাবে জীব তৈরি হয়। অর্থাৎ আমরা বলতে পারি জীবদের কোনো কাটা অংশ থেকে এই যে অপত্য জীব সৃষ্টি, এটাকেই কিন্তু বলা হয় পুনরুৎপাদন বা রিজেনারেশন। প্ল্যানেরিয়া ছাড়াও এই স্পঞ্জ, হাইড্রা, কেঁচো এদের ক্ষেত্রে দেখা যায়। এমনকি এই পুনরুৎপাদন প্রক্রিয়া কিন্তু টিকটিকিতেও দেখা যায়, কিন্তু টিকটিকির এই পুনরুৎপাদন প্রক্রিয়াটাকে অন্য হিসাবে দেখানো হয়। যদি এটাকে আমরা ওই টিকটিকির যে রিজেনারেশন মেথড সেটাকে এইভাবে দেখতে পারি না। এপিমরফোসিস এবং মরফোলাইসিস বলে আলাদা আলাদা ব্যাপার আছে, সেইগুলোর মাধ্যমে আমরা এটাকে ডিফাইন করি। যাই হোক, আমরা যেটা বলছিলাম তাহলে এই যে পুনরুৎপাদন প্রক্রিয়া বা রিজেনারেশন মেথড, এইটা মেইনলি প্ল্যানেরিয়ার ক্ষেত্রে
দেখা যাচ্ছে বা স্পঞ্জের ক্ষেত্রেও দেখা যাচ্ছে। আমরা বলতে পারি ধরা যাক ওই যখন কোনো খণ্ডিত অংশ থেকে সম্পূর্ণ জীবটা সৃষ্টি হচ্ছে, অর্থাৎ পুরো মর্ফোলজিক্যাল স্ট্রাকচারটা সৃষ্টি হচ্ছে, তাকে আমরা বলছি মর্ফোল্যাক্সিস। একটা খণ্ডিত অংশ থেকে যদি পুরো জীবটা সৃষ্টি হচ্ছে, আর কোনো যদি হারানো অংশ বা লস পার্টটা যদি আবার রিফর্ম করে, তবে তাকে এপিমরফোসিস বলে। আমরা অনেকেই জানি টিকটিকির ল্যাজ কেটে যায়, তাই এটাকে এপিমরফোসিসের সাথে তুলনা করা যেতে পারে। আবার ধরো অ্যামিবা, স্পঞ্জ, হাইড্রা, প্ল্যানেরিয়া, এদের ক্ষেত্রে এই যে পুনরুৎপাদন পদ্ধতিটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু কিছুটা অংশ, অর্থাৎ কিছুটা অংশ বলতে ওই থেকে যাচ্ছে, আর সেখান থেকে পুরো বডিটা আবার রিফর্মেশন হচ্ছে, এটাকে আমরা বলতে পারছি মর্ফোল্যাক্সিস। তাহলে পুনরুৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে মেইনলি প্ল্যানেরিয়া, স্পঞ্জ, হাইড্রা এরা বংশবিস্তার করতে পারে।